অঙ্কটা আপনি দেখি আগে বহুবার করানো এই অঙ্কটা। কি বলেছে? জেনারেল অঙ্কটা কি বলেছিল? 2023 জেনারেল অঙ্কটা একের দাগের অঙ্কটা কি বলেছিল দেখি? From the following particulars, prepare a branch account in the books of head office. Assuming that the sales at branch are on cash basis. আচ্ছা, মানে ব্রাঞ্চ সমস্ত গুডস বিক্রি করেছে ক্যাশে বিক্রি করেছে। তাহলে আমাকে একটা দাগ কাটতে হবে, একটা দাগ কাটলে অঙ্কটা হয়ে যাবে, একটা দাগে অঙ্ক হয়ে যাবে। এখানে ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে না, কারণ বলেই দিয়ে সমস্ত গুডস ক্যাশে বিক্রি করেছে, তা ক্যাশে বিক্রি করে তো ডেটার্স আসবে না। এখানে লিখবো ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবো, যেমন জানি আমরা কি লিখতাম, প্রথমে এখানে কি লিখতাম, টু ওপেনিং ব্যালেন্স, অফ অ্যাসেটস। শুধু এখানে একটাই আইটেম বলবে না, স্টক, আর কিছু বসবে না। আর এটা ইনভয়েসের অঙ্ক না, নর্মাল কস্টের অঙ্ক, ঠিক আছে। ওপেনিং স্টক কত ছিল? 30,000 টাকা, লিখে দে। এখানে লোনের কোনো ঝামেলা নেই, 30,000 টাকা। বুক সেন্ট টু ব্রাঞ্চ জানিস ডেবিটে বসবে 90,000 টাকা, লেখ। ঠিক আছে। সেলস, কত? 1,20,000 টাকা। সেলস 1,20,000 টাকা, সেল বলে পুরোটাই ক্যাশে সেল করেছে। তাহলে কি লিখবো? কে থেকে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো কি? ক্যাশ সেলস 1,20,000। নেক্সট এক্সপেন্সেস বলেছে কত? এই যে এক্সপেন্স দুটো, একটা স্যালারি আর একটা আদার এক্সপেন্সেস, তাহলে ডেবিটে হবে টু ব্যাংক বলে, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা তো লিখবো এক্সপেন্সেস আর একটা লিখবো স্যালারি। কি কি ছিল? এক্সপেন্সেস ছিল হচ্ছে তোর 4,000, স্যালারি ছিল 10,000, 14,000। আর কি বলেছে? সবই তো শেষ, লাস্ট ক্লোজিং স্টক কুড নট বি অ্যাসার্টেড, মানে ক্লোজিং স্টক বের করা যাচ্ছে না। বাট এটা বলে দিয়েছে, বাট ইট ইজ নোন দ্যাট দ্য ব্রাঞ্চ ইউজুয়ালি সেলস এট কস্ট প্লাস 20%, মানে ব্রাঞ্চ গুডস বিক্রি করেছে কস্টের চেয়ে 20% বেশি দাম, ঠিক আছে। তাহলে কি হবে? এটাকে বলছি ক্লোজিং স্টক বের করার ফর্মুলা হচ্ছে, ক্লোজিং স্টক করতে হবে ওয়ার্কিং, ক্লোজিং স্টক এট ব্রাঞ্চ, ব্রাঞ্চের ক্লোজিং স্টকটা বের করছে। নিয়োগটা কি? ওপেনিং স্টক কত ছিল? 30,000। এর সাথে যোগ করবো গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ক্লোজিং স্টক বের করবো না। প্রথমে ওপেনিং ছিল 30, তারপর গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ কত টাকার গুডস পাঠিয়েছে? 90,000। এর থেকে মাইনাস করবো কি? কস্ট অফ গুডস সোল্ড, তাহলে ক্লোজিং স্টক বেরিয়ে যাবে। আমাদের সেল কত ছিল? সেল কত ছিল? 1,20,000। সেল কত ছিল? 1,20,000। 1,20,000 লিখবো না, সেল 1,20,000, কিন্তু আমি যে গুডসটা বিক্রি করি তার কস্ট কত ছিল? কোশ্চেনে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে কোম্পানি গুডস বিক্রি করেছে কস্টের চেয়ে 20% বেশি দামে। তাহলে এখানে যদি তোকে সুন্দর করে সাজায়, ধর কস্টের সাথে, এখানে কিন্তু লোডিং নেই, বারবার বলছি প্রফিট, কস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস হচ্ছে। তাহলে এই কোম্পানি গুডস বিক্রি করেছে কত টাকা প্রফিট? 20 টাকা প্রফিট। কার উপর প্রফিট করেছে? কস্টের উপর, কস্ট 100, তাহলে সেল কত? 120। তা আমাদের সেল কত ছিল অঙ্কে? 1,20,000, হ্যাঁ কিনা? সেল কত? 1,20,000। তাহলে তুই বের করতে পারি কস্ট কত, উইকেট নিয়ে। ছোটবেলায় বাচ্চা যখন ছিলি তখন এইগুলো শেখাতো, কস্টের সাথে প্রফিট যোগ করে সেল হয়। তো কোম্পানি কি বলেছে? প্রফিট কত পার্সেন্ট করেছে? 20%। প্রফিটে কই লিখলো? কার উপর প্রফিট করেছে? কোশ্চেন পর কার উপর লেখা ছিল? 20% অন কি লেখা ছিল? কস্ট। যার কস্ট প্লাস মানে কস্টের, যার উপর তাকে 100, কস্ট 100, তাহলে 100 থেকে 2 যোগ করে 100 করুন,
আর আমার সেল কত ছিল 100, 1,20,000। তো সেল 1,20,000 হলে কস্ট কত? কস্ট দরকার। তাহলে এখানে কি লেখা ছিল? কস্ট। divided by 120. তাহলে 1,20,000 ডিভাইডেড বাই 120, তাহলে 100 কত হবে? 1,00,000 টাকা হচ্ছে। 1,00,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 1,00,000 বাদ দিলে কত হলো? 20,000। ক্লোজিং স্টক 20,000। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। 2000 টাকা তাহলে বলুন। এমনি লাগাতে হবে। উপরে এটা কি এটা হচ্ছে ক্লোজিং স্টক। 20,000 টাকা। এখানে লিখে ক্লোজিং স্টক, এখানে কি লিখবো? এখানে লিখবো বাই ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাসেটস। স্টক কত টাকা? কত বের করলাম? 20,000 টাকা। ব্যালেন্স কত? মেলাবি না, মানে তুমি যেটুকু করো সেটুকু করো। 1,20,000 আর 20 যোগ করে কত হলো? 1,40,000। 1,40,000 থেকে 30 এর 1,20,000 আর 14, 1,14,000 বাদ দিলে 6,000 টাকা হলো। 6,000 টাকা। দেখ লিখিস না, 6,000 টাকা হচ্ছে। ভালো করে শোন, 6,000 টাকা হলো। বলছে ও আর কিছু করতে পারিনি। বাহ, শেষ। শেষ। দিয়ে দিতে হবে। তো জেনারেল পিএল। স্যার ওই রিজার্ভটা করলাম। এখানে তো রিজার্ভ কোথায় বলেছে? এখানে লোন বলে, ওটা প্রফিট বলেছে। প্রফিট আলাদা, লোন আলাদা। তাহলে এখানে লিখো প্রফিট অন ব্রাঞ্চ। বলেছে খুব সোজা একটা অঙ্ক দিয়েছিল। The following purchases were made during the year 2022 by a business house having 3 department. Department A 4,000 ইউনিট, ডিপার্টমেন্ট বি 8,000 ইউনিট, ডিপার্টমেন্ট সি 9,600 ইউনিট। আর কস্ট কত বলেছে? 4,00,000 টাকা। তারপরে পারচেস বলে দিয়েছে এত এত ইউনিট করে পারচেস করা হয়েছে 4,00,000 টাকা। ওপেনিং স্টক বলে দিয়েছে কোন কোন ডিপার্টমেন্ট কত কত স্টক ছিল। সেলস বলে দিয়েছে কোন কোন ডিপার্টমেন্ট কত কত ইউনিট সেল করেছে এবং কত করে বলে দিয়েছে। দ্য রেট অফ জিপি ইজ সেম ইন ইচ কেস। প্রিপেয়ার ডিপার্টমেন্ট ট্রেডিং। একদম ইজি অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। অঙ্কর মধ্যে কিছু নেই, অঙ্কর মধ্যে একদম বিন্দুমাত্র কিছু নেই। আমরা সবার প্রথম মানে অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে নাকি কস্ট পার ইউনিট বের করতে হবে। কেন বের করতে হবে? চলো টেকনিক্যালি শিখিয়ে দিই কেন বের করতে হবে। চলো প্রথমে হেডিং দাও। তোমাকে যেটা বের করতে বলে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। লেখো ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। টেকনিক্যালি যেটা করতে বলেছে সেটাকে করো, কারণ এটাই তো তোমায় করতে বলছে। ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। 3টে ডিপার্টমেন্ট ছিল, দেখে নাও কি কি ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট আছে এ বি সি। এ বি সি, এ বি, আর এখানে লিখলাম সি। ডেবিট, আর এখানে লিখবো ক্রেডিট। যে তোমার কোশ্চেনে বলেছে ওপেনিং স্টক বলেছে, দেখতে পাচ্ছ তোমরা ওপেনিং স্টক লিখবো ডেবিটে। কিন্তু এখানটা দেখো তোমাকে বলছি এখানে লিখবো টু ওপেনিং স্টক। কিন্তু ওপেনিং স্টক তো লিখলাম, আমি তো এখানে ওপেনিং স্টক লিখলাম, কিন্তু অ্যামাউন্ট লিখবো কি করে? কারণ অ্যামাউন্ট লিখবো কি? ওপেনিং স্টকে তো ইউনিট বলেছে। ওপেনিং স্টকে তো ইউনিট বলেছে, রেট তো বলেনি। স্টক দেখো, ওপেনিং স্টকে যে ইউনিটগুলো বলেছে, এর বলেছে, বির বলেছে, সির বলেছে। তার সঙ্গে কারণ আমরা কি জানি স্টকে কোন প্রাইস, স্টকের মধ্যে কোন প্রাইস থাকে, স্টক তো কস্ট প্রাইস মেনটেন করা হয়। তাহলে আমাকে জানতে হবে কস্ট, ওপেনিং স্টকে কস্ট কত করেছিল। আচ্ছা ঠিক আছে। পারচেস, এবার লিখবো টু পারচেস। ঠিক আছে, লিখবো টু পারচেস। মানে পারচেস তো কত কত ইউনিট পারচেস করে সেটা তো বলে দিয়েছে, কিন্তু কস্ট
কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে তো পারচেজ বেরোবে, বাট আমি তো জানি না। সেলস, ক্রেডিট দিকে লিখবো সেলস, বাই সেলস। তো সেলটা কত বলেছে? সেল বলে দিয়েছে, দেখো তুমি গুণ করে দাও, এইটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, কত হচ্ছে দেখো। 4080 সাথে যদি তুমি 24 গুণ করে দাও, কত হচ্ছে? 97,920। 7,680 সাথে যদি তুমি 27 গুণ করে দাও, কত হচ্ছে? 2,07,360। ঠিক আছে তো? আর 9,984 সাথে যদি আমি 30 গুণ করে দিই, কত হচ্ছে? 2,99,520। ঠিক আছে? এইগুলো আমরা ওখানে লিখে দেবো। ক্রেডিট দিকে এইগুলো লিখে দেবো। এটা তো বলে দিয়েছে, সেল তো বলে দিয়েছে, কিন্তু ওপেনিং স্টক পারচেজ তো বলেনি, ইউনিট বলেছে, রেট বলেনি। রেট বলেনি বলে তোমাকে ওয়ার্কিংস করে কস্ট পার ইউনিট বের করতে হবে। তো এখানে লিখবো কত? 97,920, 2,07,360 আর 2,99,520। পরে ওয়ার্কিংস করে আমি দেখিয়ে দেবো এটা কি করে বেরোলো, তাই না? ক্রেডিট দিকে লিখতাম কি? বাই ক্লোজিং স্টক। ক্রেডিট দিকে লিখবো কি? বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক তো বলেনি, ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে লিখবো টু জিপি, মানে টু গ্রস প্রফিট। তো অঙ্কটা হয়ে যাবে। দেখো আলটিমেটলি অঙ্কটার মধ্যে এমন কিছু নেই। এই অঙ্কটায় তোমার মেনলি দরকার কি? কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট যদি তুমি জেনে যাও, সাপোজ তুমি কস্ট পার ইউনিট জানো, তখন ওপেনিং স্টকে যা ইউনিট আছে সেই কস্ট পার ইউনিট গুণ করলে ওপেনিং স্টক বেরিয়ে যাবে। ঠিক আছে? পারচেসে যা যা ইউনিট আছে সেই কস্ট পার ইউনিট গুণ করলে পারচেস বেরিয়ে যাবে। ঠিক আছে? হয়ে গেল। তারপর তুমি কি করবে? তারপর ধরো ধরো জিপি রেশিও তুমি বেরিয়ে গেলে, কস্ট পার ইউনিট বের করতে গেলে তোমার দরকার কি? জিপি রেশিও দরকার। জিপি রেশিও বের করলেই, স্যার জিপি রেশিও দিয়ে কি করে কস্ট মানে জিপি রেশিও থেকে কি করে কস্ট? আরে আমরা কি জানি, ছোটবেলা থেকে শিখি, আমি সব লিখে লিখে দেখা যে মুখে বলছে কি শুনে নাও। তোমার ছোট থেকে শিখেছি, মানে কস্ট বের করার ফর্মুলা কি? সেল থেকে প্রফিট বাদ দিলেই কস্ট হয়। প্রথমে যদি প্রফিট জিপি রেশিও বের করতে পারো, তাহলে সেল থেকে জিপি রেশিও মানে প্রফিট বাদ দিলে কস্ট বেরিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তো চলো আমি যেটা বললাম সেটাই আমি মুখে মুখে দেখাচ্ছি, মানে করে দেখাচ্ছি। মুখে বললে তো তুমি বুঝতে পারবে না, তোমরা বুঝতে পারবে না। আমি করে দেখালে তুমি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো লেখো, ওয়ার্কিংস করে লিখবে কস্ট পার ইউনিট। ওয়ার্কিংসটা লিখবো কি? কস্ট পার ইউনিট। এটাই আমাকে বের করতে বলেছে, কস্ট পার ইউনিট বের করবো। কস্ট পার ইউনিট বের করবো কি করে? তো লিখবো কি? কিচ্ছু না, সিম্পল ব্যাপার। কস্ট পার ইউনিট বের করবো কি করে? প্রথমে আগে গ্রস প্রফিটটা বের করে নাও। লেখো, প্রথমে লিখবো সেলস। সেলস, তো সেল কত হবে? সেল কত হবে? দেখো সেল বের করলাম, এই যে দেখতে পাচ্ছ তো, বের করলাম, এই দেখো, এই যে বের করলাম, এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাকেটে লেখো 97,920 যোগ 2,16,000 যোগ 2,88,000 টাকা। এটা হলো সেল। তো সেল কত বেরোলো আমাদের? সেল বেরোলো তোমার 6 লাখ টাকা। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে তো? তুমি ডিপার্টমেন্ট এ, তাই তো? এখানে কি ছিল? ডিপার্টমেন্ট এ এত টাকার গুডস পেয়েছে, ডিপার্টমেন্ট বি এত টাকার গুডস, ডিপার্টমেন্ট সি এত টাকার গুডস বিক্রি, টোটাল সেল হয়েছে এত টাকা। এবার ৩ টে ডিপার্টমেন্ট যে টোটাল যে গুডস কিনতে খরচা করে 4 লাখ টাকা। তাহলে এটাকে বলবো কি? Yes. তাহলে বাদ দিয়ে কি হলো? 2 লাখ টাকা। স্যার 2 লাখ টাকা কি বেরোলো? গ্রস প্রফিট বলো বা প্রফিট বলো, মানে একই দাঁড়ায়। 2 লাখ টাকা। তো এবার বের করতে হবে পার্সেন্টেজ অফ প্রফিট। কত পার্সেন্ট প্রফিট কামিয়েছো? লিখো পার্সেন্টেজ অফ জিপি। ঠিক আছে? জিপি কত? জিপি পার্সেন্টেজ বের করার ফর্মুলা আমরা জানি, জিপি বাই সেলস ইনটু 100। জিপি বাই সেলস ইনটু 100। জিপি ছিল 2 লাখ টাকা, সেল হচ্ছে 6 লাখ টাকা। 2 লাখ বাই 6 লাখ ইনটু 100, তাহলে কত হচ্ছে? 33.33%। ঠিক আছে? এটাকে আমরা 1/3 বলি। কিন্তু 1/3 কার ওপর? সেলের ওপর। 1/3 সেলের ওপর। কারণ আমরা জিপিটা করেছি সেলের উপর। বোঝা গেল? এবার আমার যেটা মেইন উদ্দেশ্য ছিল কস্ট পার ইউনিট বের করা। তাহলে কস্ট পার ইউনিট বের করবো কি করে? সেলিং প্রাইস থেকে যদি তুমি প্রফিট বাদ দাও, তাহলে বেরিয়ে যাবে কস্ট পার ইউনিট। প্রথমে ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি,
ডিপার্টমেন্ট এর সেল কত করেছিল? স্যার ডিপার্টমেন্ট এর সেল ছিল আপনার দেখে নিই, ১ মিনিট দেখে নিই, কোশ্চেনটা দেখে নিই ডিপার্টমেন্ট এর সেল কত করেছিল? ২৪, বির ২৭, সির ৩০, ২৪, ২৭, ৩০, ২৪, ২৭, ৩০। প্রফিট বলেছিল সেলের ওপর 1/3, সেলের ওপরে 1/3, ২৪ এর 1/3 করলে কত হবে? ২৭ এর 1/3 ৯, ৩০ এর 1/3 ১০, ২৪ থেকে ৮ বাদ দিলে ১৬, ২৭ থেকে ৯ বাদ দিলে ১৮, ৩০ থেকে ১০ বাদ দিলে ২০। তাহলে তোমার কস্ট পার ইউনিট সুন্দর ইজিলি বেরিয়ে গেল। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটা, তাই না? এবার এখানে আমি একটা করে দেবো পারচেজ। পারচেজ লিখবো A, লিখবো B, লিখবো C। A কত ইউনিট কিনেছিল মাল? দেখো A কত ইউনিট মাল কিনেছিল? স্যার ৪,০০০, ৮,০০০, আ A ৪,০০০, ৮,০০০ আর ৯,৬০০। তাহলে করো। A কিনেছিল ৪,০০০, B কিনেছিল ৮,০০০ আর C কিনেছিল ৯,৬০০। ঠিক আছে? ইন্টু কস্ট পার ইউনিট ১৬ করে, B র হচ্ছে ১৮ করে আর C র হচ্ছে ২০ করে। ঠিক আছে? তো ৪,০০০ এর সঙ্গে ১৬ গুণ করলে কত হবে? ৬৪,০০০। ৮,০০০ এর সঙ্গে ১৮ গুণ করলে কত হচ্ছে? ১,৪৪,০০০ আর ৯,৬০০ র সঙ্গে ২০ গুণ করলে কত হচ্ছে তোমার? ১,৯২,০০০। আচ্ছা। অনেকে কোয়েশ্চেন করছো। কোয়েশ্চেনটা করছো দাঁড়াও দেখে নিই। আমি একটু তোমাদের কোয়েশ্চেনটা ঠিক নাকি আমি ওই জায়গাটা এভয়েড করে চলে গেছি একটু দেখে নিই, একটু দেখে নিই। দেখি তো এই ৩ টে যোগ করে আদৌ এটা হচ্ছে কিনা? এই ৩ টে যোগ করে আদৌ এটা হচ্ছে কিনা? দেখে নিই। জাস্ট চেক করে নিচ্ছি। ঠিক আছে? চেক করি। ৯৭,৯২০ প্লাস ২,১৬,০০০ প্লাস ২,৮৮,০০০ কত হচ্ছে? ৬,০০,০০০ ১,৯২০ কিন্তু আমি ৬,০০,০০০ লিখেছি। তাহলে কি ভুল লিখেছি? দাঁড়াও দেখো আমি একটা জিনিস ভুল তো লিখেছি। একটা ভুল লিখেছি। অ্যাকচুয়ালি এখানটা একটু ভুল লিখেছি। এখানে ভুল লিখেছি। আমি বলে দিচ্ছি। যেটা ভুল লিখেছি আমি তোমাকে বলে দিলাম। অ্যাকচুয়ালি কি বলেছে দেখো, অ্যাকচুয়ালি কি বলেছে আমি তোমাকে বোঝাচ্ছি। ডিপার্টমেন্ট A কতগুলো মাল বিক্রি করেছে? স্যার ডিপার্টমেন্ট A ৪,০৮০ টা মাল বিক্রি করেছে। স্যার কি করে? ডিপার্টমেন্ট A কিনেছিল ৪,০০০ টা মাল। ডিপার্টমেন্ট A কিনেছিল ৪,০০০ টা মাল ও ৪,০৮০ টা বিক্রি করেছে। কি করে? এবার কি করে আমি বলছি, ডিপার্টমেন্ট A র তো আগের বছরে ৪৮০ টা মাল ছিল। তার মানে ডিপার্টমেন্ট A এর কাছে ৪,৪৮০ টা মাল ছিল, আরো ৪,০০০ টা কিনেছে। তাহলে ডিপার্টমেন্ট A এর কাছে বিক্রি করার জন্য কতগুলো মাল ছিল? ৪,৪৮০ টা মাল ছিল। তার মধ্যে ও ৪,০০০ টা মাল বিক্রি করেছে। এ তাই না? ডিপার্টমেন্ট এর কাছে ৪৮০ টা মাল ছিল। তার মধ্যে কতগুলো মাল ছিল? ও আরো ৪,০০০ টা মাল কিনেছে। তাহলে ওর কাছে কতগুলো মাল হলো? টোটাল ৪,৪৮০ টা মাল হলো। ওর কাছে টোটাল কতগুলো মাল হলো? ৪,৪৮০ টা মাল হলো। তার মধ্যে ওর কাছে টোটাল ৪,৪৮০ র মালের মধ্যে কতগুলো মাল বিক্রি হয়েছে? ৪,০৮০ টা মাল বিক্রি করেছে। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি আমি যদি ডিপার্টমেন্ট A বলো বা ডিপার্টমেন্ট B বলো বা ডিপার্টমেন্ট C প্রফিট বের করতে চাই। না। তা আমি যদি ডিপার্টমেন্ট A এর যদি প্রফিট বের করতে চাই, তাহলে ডিপার্টমেন্ট A এর যদি অরিজিনাল প্রফিট বের করতে চাই, তাহলে তুমি যদি বলো তুমি বলবে স্যার কেন স্যার আপনি চা প প আপনি ৪,০৮০ টা মাল বিক্রি করেছেন। তো ৪,০৮০ র সঙ্গে ২৪ গুণে ৯৭,৯২০ হলো। ঠিক আছে? আর আপনি ৪,০০০ টা হবে না, হবে না। অরিজিনালি জিপি রেশিও বের করতে গেলে তোমাকে কি করতে হবে? তুমি যতগুলো মাল বিক্রি করেছো, মানে অ্যাকচুয়ালি যতগুলো মাল কিনেছো, তার সেলিং প্রাইস বের করতে হবে। অ্যাকচুয়ালি প্রফিট এইভাবেই হয়। আজকে ধরো আজকে আমি একটা দোকান খুলেছি। আজকে আমি একটা বিজনেস মোবাইল ফোনের দোকান খুলেছি। আমি আজকে ১,০০০ টা ফোন কিনে এনেছি। ঠিক আছে? ১,০০০ টা ফোন কিনে এনেছি। এবার আমি ৫০০ টা ফোন বিক্রি করলাম। তাহলে ১,০০০ টা ফোন কিনেছি, ৫০০ টা ফোন বিক্রি করেছি। সাপোজ ১,০০০ টা ফোন কিনেছি, একেকটা ফোন ৳১০,০০০ করে কিনেছি। সাপোজ ১,০০০ টা ফোন একেকটা ফোন আমি ৳১০,০০০ করে কিনেছি। আমি ব্যাপারটা বোঝাই। ব্যাপারটা কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি। মেইন ক্লাসে এগুলো কনসেপ্ট প্রচুর ক্লিয়ার করা। সাপোজ সেলস, একটা পারচেজ। ১,০০০ টা ফোন কিনেছি, একেকটা ফোন ৳১০,০০০ করে।
তাহলে কত ধরো 100 লাখ টাকা দিয়ে ফোন কিনেছি, 100 লাখ টাকার ফোন কিনেছি, বিজনেস করছি তো কিনতেই হবে। 100 লাখ টাকার ফোন কিনেছি। এবার ধরো 1000টা ফোন, ধরো আমি 1000টা ফোনের জায়গায় ধরো 500টা ফোন বিক্রি করেছি কত করে, 12,000 টাকা করে। 500টা ফোন বিক্রি করেছি 12,000 টাকা করে, কারণ পুরো তো বেচতে পারিনি। তাহলে কত কামিয়েছি সেল, 60 লাখ টাকা, 60 লাখ। তাহলে আমি কি লস করেছি বলো না? এই ফোন কিনে কি আমি কি ফোন বেচে কি লস করেছি? যারা বোঝে না, মানে যারা খুব ডিটেলস এ বোঝে না, তারা বলবে স্যার তো লস করেছেন, আপনার ফোন কিনতে 100 লাখ খরচা হয়েছে, আপনি বেচেছেন 60 লাখ টাকায়, আপনার 40 লাখ টাকা লস। আরে ভাই তুমি কি বললে? আমি তো সব ফোন বেচিনি। অ্যাকচুয়ালি কোনো কিছুর প্রফিট বের করতে গেলে তুমি যতগুলো মাল কিনেছো, তুমি যতগুলো মাল কিনেছো আর তুমি কতগুলো মাল বিক্রি করছো সেটা দেখতে হবে। ঠিক আছে তো? তো তোমাকে দেখতে হবে কতগুলো মাল বিক্রি করছে। এইভাবে তোমার প্রফিটটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে? তো এখানে যে কোম্পানি বলেছে ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট এর বছরের শুরুতে 480 টা মাল ছিল ওপেনিং, পারচেজ করেছে 4,000। ঠিক আছে? তাহলে তোমাকে যদি অরিজিনাল প্রফিট বের করতে চাও, অরিজিনাল প্রফিটটা জিপি হিসেবে বের করতে, তাহলে তোমাকে দেখতে হবে তুমি এবছর যতগুলো মাল কিনেছো, সেই ততগুলো মাল যদি বিক্রি করতে, তাহলে তোমার প্রফিট কি হতো? অ্যাকচুয়ালি এটাই দেখতে হবে, এই বছরে কতগুলো মাল কিনেছো সেটা দিয়ে দেখতে হবে। তাই এখানটায় লেখা উচিত কি, লেখো আমি এখানে লিখেছিলাম না সেলস, সেলসের জায়গায় এখানে লেখা উচিত কি ছিল, সেলিং প্রাইস অফ গুডস পারচেজ, এই কথাটা লেখা হলো সেলিং প্রাইস অফ গুডস পারচেজ, অর্থাৎ তুমি যেই গুডস গুলো কিনেছো তার সেলিং প্রাইস কত, তা লেখা হতো। কেননা তুমি পারচেস লিখছো 4 লাখ, তুমি পারচেস লিখছো 4 লাখ টাকা, তুমি যতগুলো মাল কিনেছো এবছর তার পারচেস প্রাইস 4 লাখ টাকা, তাহলে তোমাকে বলতে হবে তুমি যতগুলো মাল কিনেছো সেই মালগুলি যদি বিক্রি করতে, তাহলে তোমার সেল কত হতো। এটাই হচ্ছে অরিজিনাল হওয়া উচিত, আর এই জায়গাটাকে আমি একটু অ্যাভয়েড করে চলে গেছিলাম। ঠিক আছে, এটা একটু বাই মিস্টেক হয়ে গেছিল। তো দেখো, তার মানে আমি কত কত মাল কিনেছিলাম, 4,000, 8,000, 9,600। এখানে লিখবো 4,000 ইন্টু কত করে, 4,000 ইন্টু তোমার 24 করে, 8,000 ইন্টু 27 করে, 9,600 ইন্টু 30 করে। ক্যালকুলেশনটা ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিক আছে, ক্যালকুলেশনটা ভুল হয়নি, ক্যালকুলেশন আমার ঠিক করা আছে। তো যাই হোক, বাকি সব ঠিকই ছিল, ওইটাই একটু আমার বলা হয়নি তাই বলে দিলাম। তাহলে আমাদের পারচেস কত, 64, 1,44,000, 1,92,000। এখানে লেখো পারচেস 64, 1,44,000 আর 1,92,000 হয়ে গেল। আর জিপি তো বলেছে 1/3 সেলের ওপর, তাহলে এই যে সেল তো বেরিয়েই গেছে তোমার, দেখো 97,920 ডিভাইড বাই 3 কত হচ্ছে, 32,640। 2,07,360 ডিভাইড বাই 3 কত হচ্ছে, 69,120। আর লাস্টেরটা 2,99,520 ডিভাইড বাই 3 কত হচ্ছে, 99,840। ওপেনিং স্টক সবসময় কস্ট প্রাইস দিয়ে গুণ করতে হয়, এটা বলেছি আগে, 16, 18, 20 দিয়ে গুণ করতে হবে। তো ওপেনিং স্টকের রেট কত কত ছিল, দেখো ওপেনিং স্টক ইউনিট কত কত ছিল, 480, 480, 480-র সঙ্গে 16 গুণ করো, 480-র সাথে 16 গুণ করো, কত হচ্ছে, 7,680। এই পরে দেখিয়ে দিচ্ছি ওপেনিং স্টকটা কি করে বেরোলো, মুখে মুখে যেটা করছে না, এটা চলো দেখিয়ে দিই, এখানে দেখিয়ে দিই আগে, তাহলে সুবিধা হবে করতে। ওপেনিং স্টক এ, বি, সি। ওপেনিং স্টক এর ছিল 480 ইউনিট, বি ছিল 320 ইউনিট, সি ছিল 608 ইউনিট। রেট কত করে, কত কত করে ছিল, 16, 18, 20। এর ছিল 16 টাকা, বি ছিল 18 টাকা, সি ছিল 20 টাকা। 480 ইন্টু 16 কত হচ্ছে, 7,680। 320 ইন্টু 18 কত হচ্ছে, 5,760। সির হচ্ছে 608 ইন্টু 20 কত হচ্ছে, 12,160। বসিয়ে দাও ওখানে, 7,680, 5,760, আর সির হচ্ছে তোমার 12,160।
আচ্ছা, এবার যোগ করব আমরা। ডিপার্টমেন্ট এর ডেবিট দিকে যোগ করব ৭,৬৮০ যোগ ৬৪,০০০ যোগ ৩২,৬৪০। টোটাল কত হচ্ছে ডেবিট দিকে? ১,০৪,৩২০। তার থেকে যদি আমি ৯৭,৯২০ টাকা বাদ দিই, কত হচ্ছে? ৬,৪০০। ক্লোজিং স্টক, এটা ব্যালেন্স। ৫,৭৬০ যোগ ১,৪৪,০০০ যোগ ৬৯,১২০। কত হচ্ছে? ২,১৮,৮৮০। তার থেকে যদি আমি ২,০৭,৩৬০ বাদ দিই, কত হচ্ছে? ১১,৫২০। লাস্ট ১২,১৬০ যোগ ১,৯২,০০০ যোগ ৯৯,৮৪০। কত হচ্ছে? ৩,০০,০০০। ৩,০০,০০০ থেকে যদি তুমি ২,৯৯,৫২০ বাদ দাও, কত হচ্ছে? ৪,৪৮০। হয়ে গেল। শেষ। অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে? ২ মিনিট পর আমি নেক্সট অঙ্ক করাচ্ছি। ২ মিনিট, ২ মিনিট দাও, টাইম দাও। নেক্সট অঙ্ক করাচ্ছি ২ মিনিট পর। কোশ্চেনটা পড়ি। আর পিসমেল ডিস্ট্রিবিউশন তোমরা জানো ২ টো মেথড হয়। একটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল লস মেথড হয়। আর একটা সারপ্লাস ক্যাপিটাল মেথড। তো এটা সারপ্লাস ক্যাপিটাল মেথডের অঙ্ক দিয়েছে। কোথায় কি করে বুঝলাম সারপ্লাস ক্যাপিটাল মেথডের অঙ্ক দিয়েছে? এই দেখো লিখেছে প্রপোর্শনেট ক্যাপিটাল। প্রপোর্শনেট ক্যাপিটাল মানেই হচ্ছে সারপ্লাস ক্যাপিটাল। বলছে আ পার্টনারশিপ ফার্ম ওয়াজ dissolved on 30 June 2023. Its balance sheet on the date of dissolution was as follows. ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ, তোমার চোখের সামনে দিয়ে দিয়েছে। তো আমরা পিসমেল ডিস্ট্রিবিউশনে যখন আমরা সারপ্লাস ক্যাপিটাল মেথড করতাম, সবার প্রথম আমরা একটা ওয়ার্কিংস করতাম। মনে করার চেষ্টা করো, অ্যাসার্টেনমেন্ট অফ সারপ্লাস ক্যাপিটাল। চলো সবার প্রথম আমরা লিখি অ্যাসার্টেনমেন্ট সবার প্রথম আমরা লিখি অ্যাসার্টেনমেন্ট অফ সারপ্লাস ক্যাপিটাল।
ঠিক আছে, তিনজন পার্টনার ছিল আর এস এম, তিনজন পার্টনার দাগ কাটছি, একটা আর এর ঘর, একটা এস এর ঘর, একটা এম এর ঘর, একটা আর, একটা এস আর একটা এম। পার্টিকুলার্স আর এস এম, তাহলে যেইভাবে করতাম সেইভাবে করো। প্রথমে নাম্বার 1 দিয়ে লেখো ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট ব্যালেন্স শিট। 1 নম্বর দিয়ে লেখো ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট ব্যালেন্স শিট। তো ব্যালেন্সের ক্যাপিটাল কত ছিল? 38, 24, 18। 38, 24, 18। 2 নম্বর দিয়ে লেখো পিএসআর, প্রফিট শেয়ারিং রেশিও। প্রফিট শেয়ারিং রেশিও কত বলেছিল দেখো কোশ্চেনে, কোশ্চেন পড়ে দেখতে হয় প্রফিট শেয়ারিং রেশিও কত বলেছিল। লাস্ট লাইনে বলেছিল, একদম লাস্ট লাইনে বলেছিল দ্য পার্টনার শেয়ার প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও 2:2:1। তাহলে লেখো 2:2:1, 2, 2, 1। তাহলে 38 কে 2 দিয়ে ভাগ করলে 19,000, 24 কে 2 দিয়ে ভাগ করলে 12,000, 18 কে 1 দিয়ে ভাগ করলে 18,000। দাগ দিয়ে দেবো, যেটা বেরোবে সেটাকে বলে ক্যাপিটাল পার ইউনিট অফ প্রফিট শেয়ার। 3 নম্বর ক্যাপিটাল পার ইউনিট অফ প্রফিট শেয়ার। ঠিক আছে, এবার এই তিনটের মধ্যে ছোট কোনটা? এই তিনটের মধ্যে সবচাইতে ছোট কিন্তু তোমার বলো এই যে 12,000, সবচেয়ে ছোট 12,000। ঠিক আছে, এটা মার্কিং করে নিলাম। 4 নম্বর পয়েন্ট লেখো, 4 নম্বর। 4 নম্বর দিয়ে লিখবে তুমি অ্যাডজাস্টেড ক্যাপিটাল। লেখো অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এবার অ্যাডজাস্টেড ক্যাপিটাল কি করে বের করতাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্লাসে করিয়েছিলাম। মিনিমাম ক্যাপিটাল লিখবে, মিনিমাম ক্যাপিটাল যেটা 12,000 ইন্টু রেসপেক্টিভ পিএসআর ইন্টু রেসপেক্টিভ পিএসআর। তো মিনিমাম ক্যাপিটাল কত ছিল? 12,000। 12,000 এর সাথে 2 গুণ করব, 12,000 এর সাথে 2 গুণ করলে হয় 24,000। 12,000 এর সাথে আবার 2 গুণবো, 2 গুণ করব হবে 24,000। আর এখানে 12,000 এর সাথে 1 গুণ করব হবে 12,000। তোমার অ্যাডজাস্টেড ক্যাপিটাল বেরিয়ে গেল। এইবার 5 নম্বর দিয়ে লিখবো ক্যাপিটাল, যেটা কোশ্চেনে ক্যাপিটাল বলে দিয়েছিল। প্রথম লাইনে নাম্বার 1-এ 38,000, 24,000 আর 18,000। ঠিক আছে, এর থেকে মাইনাস করব কি অ্যাডজাস্টেড ক্যাপিটাল। কত কত ছিল? 24,000, 24,000, 12,000। 38 থেকে 24 বাদ দিয়ে কত হলো? 14,000। 24 থেকে 24 বাদ দিলে 0। 18 থেকে 12 বাদ দিলে হয় 6,000। হয়ে গেল। এই যেটা বেরোলো তাকে বলে সারপ্লাস ক্যাপিটাল, যেটা বেরোলো তাকে বলা হয় সারপ্লাস ক্যাপিটাল। হয়ে গেল। ঠিক এর নিচে লিখো, এর নিচে লেখো সারপ্লাস পার ইউনিট অফ প্রফিট শেয়ার। এর নিচে লেখো সারপ্লাস পার ইউনিট অফ প্রফিট শেয়ার। ঠিক আছে, তাহলে কার কার ছিল? প্রথম জন ছিল হচ্ছে তোমার আর, আর লাস্টের জন ছিল এম। আর হবে 14,000 ডিভাইডেড বাই 2 মানে 7,000। এম কত হবে? 6,000 ডিভাইড বাই 1 কত হবে? 6,000। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 6,000। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 6,000। ঠিক আছে, এবার এখানে লেখো মাইনাস দিয়ে লেখো রিভাইজড সারপ্লাস, রিভাইজড সারপ্লাস। তাহলে আর এ লিখবো কত? 6,000 ইন্টু 2 12,000। এসে তো কিছু হবে না, যা হবে এম এ। এম এ লিখবো 6,000 ইন্টু 1 6,000। শেষ। 14 থেকে 12 বাদ দিলে 2,000 ড্যাশ ড্যাশ, এটাকে বলে অ্যাবসলিউট সারপ্লাস।
আমি এটাই মনে করব, মানে এটা মনে করার কিছু নেই, এটা আমরা ক্লাসে প্রচুর অঙ্ক করিয়েছি পিসমিলের, এটা তো জাস্ট প্র্যাকটিস জেনারেলের অঙ্ক। যদি কেউ ফার্স্ট টাইম এই অঙ্কটা দেখো তো তোমার কাছে বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা আমাদের প্রথম ক্লাসগুলো দেখে নাও, ইউটিউবে আছে, সেইগুলো দেখে নাও, তাহলে এই অঙ্ক কোনো মতেই অসুবিধা হবে না। ঠিক আছে তো? তাহলে কি লিখলাম? অ্যাবসলিউট সারপ্লাস, এটাকে বলে অ্যাবসলিউট সারপ্লাস ক্যাপিটাল। হয়ে গেল, কমপ্লিট। এবার যেটা করতে হয় তাকে বলে স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। লেখো এরপরে যেটা করবে তুমি, স্টেটমেন্ট শোয়িং, লেখো স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। এরপরে এটাই করবে। কি কি দাগ হবে? তো চলো দাগ কাটাই। দাগ তোমরা প্রত্যেকেই জানো। প্রথমে একটা তোমার ডেটের ঘর হবে, কোশ্চেনে ডেট দিয়েছে, হ্যাঁ ডেট দিয়েছে, ডেটের ঘর হবে। ঠিক আছে তো? তারপর একটা পার্টিকুলার্স এর ঘর হয়, এরকম একটা বড় করলাম পার্টিকুলার্স এর ঘর, এরকম বড় হবে। তারপর একটা অ্যামাউন্ট লেখার ঘর করতে হবে, মানে ডিটেলস যেটাকে বলা হয়। ঠিক আছে? এরপর একটা কেইটার্স এর ঘর হবে, কেইটার্স, দেখো অঙ্কে কেইটার্স আছে, একটা কেইটার্স এর ঘর হবে। ঠিক আছে? তারপর পার্টনার লোন আছে, ঠিক আছে, পার্টনার লোনের একটা ঘর হবে। ঠিক আছে? পার্টনার লোনের ঘর হবে, কেইটার্স হলো পার্টনার লোনের ঘর হবে। তারপর পার্টনারদের ঘর হবে, তিনজন পার্টনার ছিল, 1 2 অ্যান্ড লাস্ট ওয়ান 3। ঠিক আছে? তো চলো প্রথমে লেখো ডেট, তারপরে লেখো পার্টিকুলার্স, এই ঘরটা আমি বলি ডিটেলস লিখতে। ঠিক আছে? ডিটেলস লেখো। তারপর এই ঘরটাকে লেখো কেইটার্স। তারপর এখানে লিখবে পার্টনারের নাম কি ছিল, এস লোন, এস লোন। এখানে লেখো ক্যাপিটাল, ক্যাপিটাল পার্টনারের নাম কি কি হবে, আর হবে, এস হবে এবং এম হবে, আর এস এম। নেক্সট দেখো, প্রথমে লেখো, প্রথমে কি লিখবে জানো তো? প্রথমে যেটা আমরা লিখতাম, অ্যামাউন্ট ডিউ, কত টাকা ডিউ আছে, 30/6/23। ঠিক আছে? যেহেতু 30/6/23 দিয়েছে, পরের দিন করো 1/7/23, 1/7/23-এ ডিউ কত আছে। তাহলে লেখো, প্রথমে লেখো ডেট, লেখো অ্যামাউন্ট ডিউ। ঠিক আছে? ক্রেডিটার্স এর ডিউ কত আছে দেখো, কোশ্চেন দেখো, কোশ্চেন তোমাদের কাছে আছে 15,000। এস লোনের ডিউ কত আছে, 5,000। আর পার্টনারদের ডিউ কত আছে, 38, 24, 18। লিখে দাও 38, 24, 18। ঠিক আছে? প্রথমে লিখবে ক্যাশ ইন হ্যান্ড, যদি ক্যাশে কিছু থাকে। দেখো ক্যাশে কত আছে, ক্যাশে আছে 5,400। লেখো ক্যাশ, লেখো 5,400 টাকা। ক্যাশ লেখো 5,400 টাকা, লিখেছো, ক্যাশে 5,400 টাকা ছিল। এবার এর সাথে যোগ করবে ফার্স্ট রিয়ালাইজেশন, এর সাথে যোগ করে ফার্স্ট রিয়ালাইজেশন যদি অঙ্কে কিছু থাকে, আর থাকবে মানে থাকবেই, এর প্রতিটা অঙ্কে থাকবে। পিসমিল থাকতে গেলে ক্যাশের টাকা থাকুক না থাকুক, ফার্স্ট রিয়ালাইজেশন তো হবে। প্রথম রিয়ালাইজেশনের অ্যামাউন্ট কত ছিল দেখো, প্রথম রিয়ালাইজেশনের অ্যামাউন্টটা ছিল তোমার 12,600 টাকা, 12,600 টাকা। টোটাল করবো 12 আর 5 17, 18,000 টাকা। তোমার ক্যাশে এভেলেবেল টাকা আছে কত, তোমার কাছে 18,000 টাকা আছে। এইবার তুমি কিছু খরচা করে দিয়েছো, কি বলেছে, কি বলেছে এখানে ভালো করে পড়ো, এখানে ভালো করে পড়ো। এক্সপেন্সেস অফ রিয়ালাইজেশন এস্টিমেট, তুমি এস্টিমেট করছো 2,700 টাকা খরচা হতে পারে, 2,700 তুমি বাদ দিয়ে দাও, ডাইরেক্ট বাদ দিয়ে দাও।
তুমি এস্টিমেট করছো যে তোমার 2700 টাকা খরচা হতে পারে। তো যেই টাকাটা খরচা হতে পারে বলে তুমি এস্টিমেট করছো, সেই টাকাটা তুমি বাদ দিয়ে দাও। চলো। এটাকে বলে প্রভিশন ফর এক্সপেন্সেস। ঠিক আছে, এই কথাটাকে বলে প্রভিশন ফর এক্সপেন্সেস। এটাকে বলা হয় তোমার প্রভিশন ফর এক্সপেন্সেস। লেস দিয়ে লেখো, লেস প্রভিশন ফর এক্সপেন্সেস। কত টাকা? 2700 টাকা মাইনাস কর 15,300 হচ্ছে। তাহলে আমার হাতে 15,300। সবার প্রথম কার টাকা শোধ করবো? ক্রেডিটার্স এর টাকা শোধ করবো। কিন্তু ক্রেডিটার্স কে কত টাকা শোধ করতে হবে কোশ্চেনে বলে দিয়েছে। ক্রেডিটার্স এর সঙ্গে 14,500 তোমার সেটেলমেন্ট হয়ে গেছে। তাহলে ক্রেডিটার্স কে তুমি লেখো পেড টু ক্রেডিটার্স 14,500। ঠিক আছে, তো ক্রেডিটার্স কে 14,500 দিয়ে দিলে, তাহলে এখনো তো টাকা পড়ে আছে। কত টাকা দেখো, আরো 500 টাকা শর্ট পড়ছে। তা মাইনাস দিয়ে লিখবে, মাইনাস দিয়ে লিখবে অ্যামাউন্ট ফরগোন বাই ক্রেডিটার্স। দেখো অ্যামাউন্ট ফরগোন বাই ক্রেডিটার্স, ক্রেডিটার্স ছেড়ে দিচ্ছি। লিখো অ্যামাউন্ট, অনেকে ডিসকাউন্টও লেখে, অ্যামাউন্ট ফরগোন বাই ক্রেডিটার্স। তো দেখো ক্রেডিটার্স এর টাকাটা পুরো শোধ হয়ে গেল। তো তোমার ক্যাশে কত টাকা পড়ে আছে? 15,300 থেকে 14,500 বাদ দাও, কত হচ্ছে দেখি, ক্যালকুলেট করে নি। 15,300 থেকে যদি 14,500 বাদ দাও, এখনো 800 টাকা পড়ে আছে ক্যাশে, এখনো 800 টাকা পড়ে আছে। এই টাকাটা কাকে শোধ করবো? এস কে দিয়ে দেবো, এস টাকা পাইতো। তো মাইনাস দিয়ে লেখো পে টু এস লোন 800 টাকা, এখানে লেখো মাইনাস 800 টাকা। তাহলে 5,000 থেকে 800 বাদ দিলে কত হবে? 4,200। 38, 24, 18, 38,000, 24,000 আর 18,000। এটাকে বলা হয় তোমার ব্যালেন্স ডিউ। এবার সেকেন্ড রিয়ালাইজেশন দেখো কত টাকা দিয়ে। সেকেন্ড রিয়ালাইজেশন ডেটটা কি দিয়েছে? বলেছে 30শে আগস্ট, বলছে 30শে আগস্ট 2023, 30শে আগস্ট 2023। সেকেন্ড রিয়ালাইজেশন বলছে 30শে আগস্ট 2023। তুমি বলতে পারো ব্যালেন্স ডিউটা 1 আগস্ট, বলতে পারো 1 আগস্ট 23। তো সেকেন্ড রিয়ালাইজেশন অ্যামাউন্টটা কত ছিল দেখো, সেকেন্ড রিয়ালাইজেশন অ্যামাউন্টটা ছিল 30,000 টাকা। ঠিক আছে, 30,000 টাকা।
তাহলে সবার প্রথম আগে তুমি লোন শোধ করবে, লিখো পেড টু এস লোন, কত 4,200 টাকা, মাইনাস করো 4,200 টাকা। 30 থেকে 4 বাদ দিলে 26, 26 থেকে 200 বাদ দিলে 25,800 টাকা। এবার সবার প্রথম কি শোধ করবো? অ্যাবসলিউট সারপ্লাস ক্যাপিটাল। অ্যাবসলিউট সারপ্লাস ক্যাপিটাল কি ছিল? 2,000 টাকা। কাকে দেবে এই টাকাটা? আর কে। লিখো পেড টু জেড। পেড টু জেড কি ছিল এটা? অ্যাবসলিউট সারপ্লাস কার ছিল? আর। লিখো পেড টু আর, লিখো পেড টু আর, লিখো পেড টু আর। ব্যাকেটে লিখবে অ্যাবসলিউট সারপ্লাস, ব্যাকেটে লিখবে অ্যাবসলিউট সারপ্লাস। ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমার হাতে আছে কত? 25,800। অ্যাবসলিউট সারপ্লাস দিতে হবে কত? 2,000 টাকা। 2,000 টাকা দিয়ে দাও, 2,000 টাকা দিয়ে দাও। এখনো তোমার হাতে পড়ে থাকবে কত? 23,800 টাকা। তাহলে আর কে দিয়ে দাও 2,000 টাকা, এখানে আর কে দিয়ে দাও 2,000 টাকা। এখনো 23,800 পড়ে আছে, তার মানে অ্যাবসলিউট সারপ্লাস শোধ। এবার সারপ্লাস দিতে হবে। সারপ্লাস কত? 14 আর 6 টোটাল কত দিতে হবে? সারপ্লাস 20,000 টাকা দিতে হবে। সারপ্লাস দিতে হবে 20,000 টাকা। 20-র মধ্যে 2 তো দেওয়া হয়ে গেছে, তাহলে তোমাকে দিতে হবে 18,000 টাকা। আছে? হ্যাঁ 18,000 টাকা আছে। তাহলে মাইনাস দিয়ে দিবে পেড টু, কাকে দেবে? সারপ্লাস ক্যাপিটাল। সারপ্লাস ক্যাপিটাল তোমাকে দিতে হবে। এখানে দেখো কি কি আছে, আর আছে আর এম আছে। পেড টু আর এন্ড এম, এটা লিখবো সারপ্লাস ক্যাপিটাল। কত দেবো? আর এর 14 দিতে হবে। 14 মধ্যে 2 দেওয়া হয়ে গেছে, রইলো 12। 12 আর 6 18,000। 12 আর 6 18,000। এখানে লেখো 18,000। 12 আর এখানে 6 হয়ে গেল। 12 আর 6 18,000। তাহলে দেখে নেওয়া যাক। হ্যাঁ ঠিক আছে। এখনো হাতে পড়ে আছে কত? 23,800 থেকে 18,000 বাদ দিয়ে দিলে রইলো হচ্ছে 5,800 টাকা। এখনো পড়ে আছে 5,800 টাকা। এই টাকাটা রেশিওতে দিয়ে দেবো। লিখবো কি? পেড টু আর এস এম, রেশিও কি হবে? 2:1। 2:1। 5,800টা দেবো 2:1। 2,320, 2,320 আর ওয়ান কত হচ্ছে? 1,160 ড্যাশ ড্যাশ। এবার দেখো আর এর ঘরে ব্যালেন্স কত হবে? 38 থেকে 2 বাদ দিলে 36, 36 থেকে 12 বাদ দিলে 24, আর 24,000 থেকে যদি তুমি 2,320 বাদ দাও কত হচ্ছে? 21,680। 24,000 থেকে 2,320 বাদ দাও কত হচ্ছে? 21,680। আর লাস্ট 18 থেকে 6 বাদ দিলে 12, 12,000 থেকে 1,160 বাদ দিলে 10,840। এটাকে লিখবো ব্যালেন্স ডিউ বা অ্যামাউন্ট ডিউ। লিখবো 1/9/23, সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাস। এবার সেপ্টেম্বর মাসে কত টাকা রিয়ালাইজ হচ্ছে দেখো। সেপ্টেম্বর মাসে বলছে 15ই সেপ্টেম্বর টাকা আসতে হবে 40,000 টাকা। দেখো থার্ড রিয়ালাইজেশন, থার্ড রিয়ালাইজেশন কত? 40,000 টাকা। এবার দেখো থার্ড রিয়ালাইজেশন 40,000 টাকা তো হলো। এইবার এখানে কি বলতে চেয়েছি? এখানে কি বলতে চেয়েছি? প্রথমে আমরা ভেবেছিলাম কত টাকা রিয়ালাইজেশন খরচা হবে। আমরা তো 2,700 সরিয়ে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি খরচা হয় 2,000 টাকা। তাহলে কত টাকা তোমার এক্সেস তোমার রিফান্ড হয়ে যাবে? 700 টাকা। তুমি ভেবেছিলে 2,700 টাকা খরচা হবে, কিন্তু খরচা তো হলো 2,000 টাকা। তাহলে 700 টাকা কম খরচা হয়েছে। এবার ওটা তো রিটার্ন হয়ে যাবে। তাই এখানে কি লিখবো? এখানে লিখো
এক্সেস প্রভিশন ফর এক্সপেন্সেস, লেখো এক্সেস প্রভিশন ফর এক্সপেন্সেস। সাতশো টাকা, লেখো এক্সেস প্রভিশন ফর এক্সপেন্সেস 700 টাকা। কত হবে? 40,700। এটা তিনজনে দিয়ে দাও, মাইনাস দিয়ে লিখবে পেড টু RSM 2:2:1, 40,700 ডিভাইড বাই 5 ইন্টু 2 কত হচ্ছে? 16,280, 16,280। আর এটা কত হবে? 8,140, 8,140। শেষ অঙ্ক। ড্যাশ ড্যাশ, তাহলে করো 21,680 থেকে 16,280 বাদ দিলে কত হচ্ছে? 5,400। 21,680 থেকে 16,280 বাদ দাও, কত হচ্ছে? 5,400। 10,840 থেকে যদি তুমি 8,140 বাদ দাও, কত হচ্ছে? 2,700। এটাকে বলে ব্যালেন্স ডিউ। 1, 10, 23 শেষ। ব্যালেন্স ডিউটা লিখবো না এখানে, না লাস্টেরটা ব্যালেন্স ডিউ ভুল করে লিখে দিয়েছি, এটা লিখতে হবে লস অন রিয়ালাইজেশন, আর তো কিছু নেই। লস অন রিয়ালাইজেশন। তো এই অঙ্কটা আমি করে দিলাম, দেখে নাও অঙ্কটা, টুকে নাও, করে দিলাম, শেষ হয়ে গেল অঙ্কটা। শেষ, অঙ্কটা শেষ। টি.কে. সেন অফ দার্জিলিং সেন্ডস রেগুলার কনসাইনমেন্ট অফ টি টু আনন্দ অ্যান্ড কোম্পানি। তার মানে টি.কে. সেন তাকে পাঠাচ্ছে গুডস গুলো আনন্দ অ্যান্ড কোম্পানিকে। অর্থাৎ দার্জিলিং থেকে গুডস গুলো পাঠানো হচ্ছে কানপুরে, ঠিক আছে? তো এই টি.কে. সেন হচ্ছে কনসাইনার আর আনন্দ অ্যান্ড কোম্পানি হচ্ছে কনসাইনি, এবং এদের মধ্যে যে বিজনেসটা হচ্ছে তাকে বলে কনসাইনমেন্ট বিজনেস। এবার কি পাঠানো হচ্ছে দেখো, 100 বাক্স টি পাঠানো হচ্ছে 60,000 টাকা। তাহলে আগে আমাদের কাজটা কি হবে জানো তো? আগে সুন্দর করে দাগটা কেটে নাও, তারপর আমরা একসঙ্গে অঙ্ক করবো, তারপর আমরা একসঙ্গে অঙ্ক করবো। আগে দাগটা কেটে নাও। 67 এর সাল। তো উপরে লিখবো কি? কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, লেখো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ডেবিট সাইড আর এইদিকে ক্রেডিট সাইড। আর কার বইতে এন্ট্রি করতে বলেছে দেখে নাও, এখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট খুলতে বলেছে, আনন্দ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট খুলতে বলেছে ইন দা বুকস অফ টি.কে. সেন। তাহলে কি খুলতে হবে? ইন দা বুকস অফ টি.কে. সেন লেখো, উপরে লেখো ইন দা বুকস অফ টি.কে. সেন। এবার করো, প্রথমে 100 বাক্স টি পাঠানো হয়েছে 60,000 টাকা, তাহলে লিখবো কি? টু সেন্ড অন, টু বুক সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে কনসাইনার যে কনসাইনিকে গুডসটা পাঠিয়েছে, ঠিক আছে, কি গুডস মানে টি পাঠিয়েছে, চা পাঠিয়েছে, চা। কনসাইনার কনসাইনিকে যে চা পাঠিয়েছে কত? 100 বাক্স চা পাঠিয়েছে, 60,000 টাকা দাও। টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট, লিখবো গুড সেন্ট, একবারেই বলে দিয়েছে 60,000 টাকা। 100 বাক্সের চার দাম 60,000 টাকা। হয়ে গেল। বলছে এক্সপেন্সেস ইনকার্ড, বলছে এক্সপেন্সেস ইনকার্ড ফর সেন্ডিং দ্য গুডস। এই গুডস গুলো মানে চা পাঠানোর জন্য কত খরচা করেছে?
5,000 টাকা, তাহলে লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট, লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এক্সপেন্সেস কত টাকা দেখাবে? 5,000 টাকা। এক্সপেন্সেস কত দেখাবে তোমরা? 5,000। সি বলেছে 5 বাক্স অফ টি লস্ট ইন ট্রানজিট, 5 বাক্স চা রাস্তায় ড্যামেজ হয়েছে এবং ইন্স্যুরেন্স করা ছিল, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে তুমি 2,500 টাকা পেয়েছো। তাহলে 5 বাক্স টি রাস্তায় ড্যামেজ হয়েছে, কি ধরনের লস? আগের অঙ্কটাই বললাম অ্যাবনর্মাল লস, এটা কিন্তু অ্যাবনর্মাল লস। ঠিক আছে, রাস্তায় গুডস ড্যামেজ হয়েছে, ঠিক আছে। তার মানে এই লসটা কি অ্যাবনর্মাল লস? যে লস সবার সঙ্গে হয় তাকে বলে নরমাল লস, কিন্তু অ্যাবনর্মাল লস কিন্তু সবার সঙ্গে হবে না। তোমার গুডস রাস্তায় ড্যামেজ হয়ে যাবে, আমার গুডস রাস্তায় ড্যামেজ হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। তো তো যে লস সবার সঙ্গে হয় তাকে বলে নরমাল, আর যে লস সবার কয়েকজনের সঙ্গে হয়, ঠিক আছে, সীমিত সংখ্যক মানুষের সঙ্গে হয়, তাকে বলা হয় অ্যাবনর্মাল লস। তাহলে এটা কি ধরনের লস? এটা অ্যাবনর্মাল লস দিয়েছে। ওয়ার্কিংস করতে হবে, ওয়ার্কিংস করো, ওয়ার্কিংস করো, ওয়ার্কিংস লেখো। ওয়ার্কিংস এর নাম কি লিখবে? কনসাইনমেন্ট স্টক লেখো। কি লিখবো? এখানে লিখবো ইউনিটস, আর এখানে লিখবো রুপিস। প্রথমে লেখো গুড সেল, প্রথমে লেখো গুড সেল, ঠিক আছে, প্রথমে লেখো গুড সেল। কতগুলো গুডস পাঠিয়েছি? 100 বাক্স চা পাঠিয়েছি, 100 বাক্স চা পাঠিয়েছি। ঠিক আছে, কত টাকা? 60,000 টাকা, কষ্টের দাম 60,000, 100 বাক্স চার দাম 60,000 টাকা। এর সাথে যোগ করবো কি? কনসাইনারের খরচা লেখো, যোগ দিয়ে লেখো কনসাইনার এক্সপেন্সেস। তো কনসাইনারের খরচা কত বলে দেখো, কনসাইনারের খরচা 5,000 টাকা। টোটাল করো 100 আর এটা 65,000। এবার কি বলেছে দেখো, ড্যামেজ হয়েছে 5 বাক্স চা ড্যামেজ হয়েছে রাস্তায়, তাহলে মাইনাস দিয়ে লিখবে রাস্তায় 5 বাক্স চা ড্যামেজ হয়েছে। তাহলে এই লসটা কাকে বিয়ার করতে হবে? কনসাইনার করবে না কনসাইন? কনসাইন কেন করবে? কনসাইনকে তো মাল পৌঁছালো, তো কনসাইন বিয়ার করবে, কিন্তু মাল তো এখন আসেনি, তাহলে বিয়ার করতে হবে কনসাইনার। তাহলে লেখো লস্ট ইন ট্রানজিট, 5 বাক্স। 65,000 টাকা যদি 100 বাক্সের দাম হয়, তাহলে 5 বাক্সের দাম কত? কত হচ্ছে? 3,250। করো, 100 থেকে 5 বাদ দাও 95, আর 65,000 থেকে 3,250 বাদ দিলে কত হয়? 61,750। তাহলে করে দাও, কত টাকা লস হলো? 3,250। এটা কেইট দিকে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের কেইট লেখো, বাই গুড ইন ট্রানজিট, দেখো বাই গুডস ইন ট্রানজিট। 3,250। নেক্সট কি বলেছে দেখো, বলছে ফ্রেড ইনকার্ড বাই আনন্দ অ্যান্ড কোম্পানি, মানে কনসাইনি খরচা করেছে কি? কনসাইনি এই মালগুলো গোডাউনে আনার জন্য 5,000 টাকা খরচা করেছে, ঠিক আছে, এটা কনসাইনির খরচা। লেখো টু, কনসাইনির নাম কি ছিল? কোশ্চেন পড়ে দেখে নাও, কনসাইনির নাম ছিল আনন্দ অ্যান্ড কোম্পানি। লেখো টু আনন্দ অ্যান্ড কোম্পানি। খরচাটার নাম কি? ফ্রেড। ফ্রেড কত টাকা ফ্রেড খরচা করেছে? 5,000 টাকা। 5,000 টাকা ফ্রেড খরচা করেছে। তো এই খরচাটা কি কনসাইনি বারবার করবে? কেন বারবার করবে? গোডাউনে মাল আনতে কি বারবার খরচা হবে? তো একবারই খরচা করবে, তাই না?
একবারই তো খরচাটা করতে হবে, একবারই খরচাটা করতে হবে। যে তোমার পোর্টে যে মালটা আসবে বা স্টেশনে যে মালটা সেখান থেকে গোডাউন নিয়ে যেতে খরচাটা গাড়ি ভাড়া লাগবে, একবারই হবে। তো এটাকে নন রেকারিং খরচা বলে। নেক্সট কি বলেছি, অ্যাডভান্স রিসিভ, আনন্দ কোম্পানি থেকে অ্যাডভান্স পেয়েছে কনসাইনার 30,000 টাকা, ঠিক আছে, এটা পরে করছি। আনন্দ অ্যান্ড কোম্পানি সোল্ড 80 বাক্স টি বিক্রি করেছে 80,000 টাকা দিয়ে। তাহলে এই দিকে লিখবো বাই আনন্দ অ্যান্ড কোম্পানি সেল। কত টাকা বিক্রি করেছে? চা 80,000 টাকা দিয়ে, লিখে দাও 80,000 টাকা। এবার বিক্রি করলে তো কমিশন পাবে, তো কমিশন লেখো টু আনন্দ অ্যান্ড কোম্পানি কি লিখবে? কমিশন। কত পার্সেন্ট? 10%। 80,000 টাকা সেল, তারপর কত পার্সেন্ট কমিশন করছে? তারপর 10% কমিশন করছে। 80,000 10% কত হবে? 8,000 হয়ে গেল। এবার স্টক বের করো, অঙ্ক শেষ। এর সাথে যোগ করবো কনসাইনির কোন খরচাটা আসে? নন রেকারিং খরচা। দেখো নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইনি, দেখো নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইন। তাহলে কনসাইনির নন রেকারিং খরচাটা কি ছিল? দেখো কনসাইনির নন রেকারিং একটাই খরচা ছিল ফ্রেট 5,000 টাকা, 95, আর এটা হচ্ছে 66,750। এবার লেখো আনসোল্ড স্টক, এবার লেখো আনসোল্ড স্টক। এই 95 এর মধ্যে ক বাক্স চা বিক্রি করেছে? 95 এর মধ্যে 80 বাক্স চা বিক্রি করেছে, এখনো 15 বাক্স চা পড়ে আছে, ভ্যালু বের করো। 66,750, লেখো 66,750 ডিভাইডেড বাই 95 ইন্টু 15। এই দেখো এই 95 বাক্স চায়ের দাম যদি এত টাকা হয়, তাহলে 15 বাক্স চায়ের দাম কত, এটাই বের করছি। 66,750 ডিভাইড বাই 95, তাহলে 15 বাক্সের দাম কত হবে? 10,540 কত হবে? 10, আচ্ছা 539 হচ্ছে, 10,539 লিখে দাও, 10,539। এর দিকে লিখো, কি লিখবো? বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট 10,539 শেষ, মিলিয়ে দাও, অঙ্ক শেষ হয়ে গেছে। এর দিক যোগ করি আমরা, 3250 প্লাস 80,000 প্লাস 10,539 কত হচ্ছে? 93,789। এখানেও লিখবো 93,789 মাইনাস কর 60,000 মাইনাস 5,000 মাইনাস 5,000 মাইনাস 8,000 কত হচ্ছে? 15,789, 15,789 লেখো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটাই হচ্ছে প্রফিট অন কনসাইন, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার প্রফিট অন কনসাইন। বোঝা গেল অঙ্কটা? এটা আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি করলাম? কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করলাম। এবার আমাকে বলেছে আনন্দ অ্যান্ড কোম্পানি খুলে দাও। আগের অঙ্করে আনন্দ অ্যান্ড কোম্পানি খুলতে পারে, আগের অঙ্কটাই শুধু কনসাইনমেন্ট করতে বলেছিল, কনসাইনি খুলতে পারে, এখানে কনসাইনি অ্যাকাউন্টটা খুলতে বলেছে। চলো, কনসাইনি মানে আনন্দ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট হলো। লিখো আনন্দ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, একদম সোজা, কিছু নেই এর মধ্যে, জাস্ট দাগ কাটো, ক্রেডিট ডেবিট, ক্রেডিট আর ডেবিট। দেখো কি হবে, পোস্টিং গুলো কি হবে তোমাকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি, কোনো কোনো ভয়ই লাগবে না। দেখো তুমি এরকম এখানে হাইলাইট করছো, এখানে আনন্দ অ্যান্ড কোম্পানি আছে, আবার এখানেও আনন্দ অ্যান্ড কোম্পানি আছে, তাই তো? তাহলে তোমাকে তো আনন্দ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট করতে হবে। তাহলে এই আনন্দ অ্যান্ড কোম্পানি কি ছিল? এ দেখো এইখানে কি লেখা ছিল? বাই আনন্দ অ্যান্ড কোম্পানি 80,000। তাহলে আনন্দ অ্যান্ড কোম্পানিতে লেজার পোস্টিং করো, কি হবে? 2।
টু কনসাইনমেন্ট, দেখো টু কনসাইনমেন্ট বলে 80,000, টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে, এখানে তো টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে আন্ডারলাইন করে লিখলাম সেলস 80,000। এইবার কোশ্চেনে একটা কথা বলেছিল, কনসাইনার তো কনসাইনিকে এত টাকার মাল পাঠালো, কনসাইনার কনসাইনির কাছ থেকে বলেছে আমি তোমাকে এত টাকার মাল পাঠালাম, তুমি কিছু অ্যাডভান্স করো, তুমি কবে বিক্রি করো তারপর টাকা পাঠাবে, তুমি আমাকে কিছু অ্যাডভান্স করো। তো কনসাইনার এই কনসাইনারকে 30,000 টাকা অ্যাডভান্স করেছে, 30,000 টাকা অ্যাডভান্স। তাহলে আমরা যদি ভাবি তাহলে কি বলবো, তাহলে এই কনসাইনার তো টাকা পাচ্ছে, তাহলে কি টাকা পেলে জানলাম কি হয়, টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্টে হাত থেকে, স্যার কনসাইনির থেকে। তো কনসাইনি অ্যাকাউন্টের ক্রেডিটে লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা, 30,000 হয়ে গেল, পোস্টিং হয়ে গেল এখানে। এইবার দেখো এখানে টু আনন্দ কোম্পানি ছিল, তা আনন্দ কোম্পানির ক্রেডিটে কি লিখবো, বাই কনসাইনি। কি ছিল এখানে বাই কনসাইনি, কি লিখবো, ফ্রেট 5,000 টাকা, লিখো ফ্রেট, লিখো ফ্রেট 5,000। আর একটা ছিল কমিশন, দেখো তার নিচেই লেখা ছিল কমিশন, তার নিচেই লেখা ছিল কমিশন। তো কমিশন কত ছিল, 8,000 টাকা, দেখো দেখো এরকম 8,000 টাকাই হবে, এই 8,000 টাকা কমিশন, 8,000 লিখে দাও। শেষ। এবার মিলিয়ে দাও, এবার মিলিয়ে দাও, এখানে লিখবো 80,000 টাকা, এখানে লিখবো 80,000 টাকা, 80,000 থেকে 30 বাদ দিলে 50, 50 থেকে 13 বাদ দিলে 37,000। এটা কি হবে, বাকিটা ব্যালেন্স থেকে যাবে, দেখো বাই ব্যালেন্স শিট। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা করিয়ে দিলাম, দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা করিয়ে দিলাম।